প্রথম কমেন্টে সরাসরি চলে যাচ্ছি। এনায়েতপুর স্পোর্টিং ক্লাব তারা প্রশ্ন করেছেন, সাকিব মাশরাফি দেশের হয়ে আবার কোনো অবদান রাখতে পারবে এই পরিস্থিতিতে? রাজনৈতিক হিংসা বাদ দিয়ে আমরা সমর্থক হিসেবে তাদেরকে খেলোয়াড় হিসেবে দেখলে কেমন হয়? আশা করি ভবিষ্যতে বিসিবি তাদের নিয়ে ভাববে। মাশরাফি মানে এই বিষয়টা নিয়ে আসলে অনেক বেশি আলোচনা হয়ে গেছে আমার মনে হয়। সবাই প্রত্যেকদিন আসলে এই কমেন্টটা করে সাকিবকে চাই। তবে আমি আগে তাদের নামটা নিয়ে একটু বলতে চাই যে এনায়েতপুর স্পোর্টিং ক্লাব, খুব সম্ভবত এনায়েতপুর নামের কোন একটা এলাকার স্পোর্টিং ক্লাব। তো এই ধরনের স্পোর্টিং ক্লাবগুলো ভালোই লাগে আমার। একটা এলাকা ভিত্তিক ক্লাব থাকে, তারা নিয়মিত ক্রিকেট ফুটবল ম্যাচ আয়োজন করে, আপনারাও আশা করি করেন। তবে সাকিব মাশরাফি দেশের হয়ে আবার কোনো অবদান রাখতে পারবে কিনা সেটা হয়তো সময় বলে দিবে। আমাদের হাতে এই প্রশ্নের উত্তর নাই, আপনার কাছে বোধ করি এই প্রশ্নের উত্তর নাই, কেননা এই প্রশ্নের উত্তর দেওয়াটা এখন অনেকটা কঠিন। আচ্ছা, পরের কমেন্টটা করেছেন আহমেদ আপন। রোহিত শর্মা আর শাহিন শাহ আফ্রিদি মারামারি লাগলে কে জিতবে? বোলিং এ প্রায়শই শাহিন শাহ আফ্রিদি জিতেন, তবে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মারামারি যদি মানে ক্রিকেট এমন একটা খেলা, জেন্টলম্যান গেম, ভদ্রলোকের খেলা, তো এখানে আসলে মারামারি লাগলে কে জিতবে সেটা বলাটা কঠিন। তবে বল হাতে রোহিতের বিপক্ষে মানে আপনি যদি শুধু একক লড়াইয়ের কথা বলেন, বল হাতে ঠিকই শাহিন শাহ আফ্রিদি প্রায়শই জেতেন। আমার মনে হয় মারামারি লাগলো শাহিন শাহ আফ্রিদি জিতবে না। রোহিত শর্মা একটু মোটা-সোটা, তো দেখা যায় মারামারিতে হয়তো আসলে শাহিন শাহ আফ্রিদি আছে মানে একটু হ্যাংলা পাতলা লম্বা চড়া। পরের কমেন্ট হায়দার আলী ভুইয়া ফাহাদ, তিনি বলছেন 2024 থেকে টেস্ট ক্রিকেটে তাইজুল ইসলামের ব্যাটিং, গড়, রান সবই মাহমুদুল হাসান জয়ের চেয়ে বেশি, এমনকি এই সময়ে জয়ের চেয়ে বেশি বলও খেলেছেন তাইজুল। মজার ব্যাপার, একজন টেস্ট ওপেনার, অন্যজন টেল এন্ডার, তাও জিম্বাবুয়ের সাথেও অমিতদের মতো প্লেয়াররা সুযোগ হয় না। পরে হয়তো বড় কোনো দলের সাথে অভিষেক করাবে, খারাপ করবে, ছুঁড়ে ফেলে দেবে, এই হয় আমাদের দেশে আফসোস। অমিতের কথা বলেছেন, আবার তাইজুল এবং জয়ের কথা বলেছেন। বিশাল লম্বা কমেন্ট। আচ্ছা, তাইজুল বল খেলেছেন মানে 2024-এর শুরু থেকে 569 আর জয় খেলেছেন 460, প্রায় 100টা বলের পার্থক্য। যদিও রোলটা ভিন্ন, তবে আমি জয়কে নিয়ে এখনই আশা হারাচ্ছি না, যেহেতু আমি খুব আশা নিয়ে বাঁচি না। আর একজন ধরেন আপনার মানে ম্যাচ বেশি খেলা বা বল বেশি খেলার ক্ষেত্রেও আপনি ওপেনার আর টেলেন্ডারের মধ্যে তো আসলে মিল মানে ডিফারেন্স ক্রিয়েট করতেই হবে আপনাকে। এই দুজনের মধ্যে তো আসলে সেটা একটু সময় দিলে আমার মনে হচ্ছে যে জয় রানে ফিরবে। আর তাইজুল তো সবসময় টেলেন্ডার হিসেবে দারুণ করে থাকেন, তবে বোলিং এ বাকি কাজটা করতে হবে তাকে। পরের কমেন্টটা করেছেন এমডি রাজীব আহমেদ, তিনি বলছেন যে সূর্যবংশীর বয়স 14 বছর 23 দিনে আইপিএল অভিষেক হলো, শুরুটা 6 দিয়েই হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে হলে সে সুযোগ পেত না, সুযোগ পেত না। বাংলাদেশের প্রেক্ষাপটে হলে প্রথম কথা হচ্ছে এরকম বাইবা সূর্যবংশী উঠে আসতো কিনা এটা একটা প্রশ্ন, সুযোগ পাওয়া তো পরের কথা। না, আন্ডার-19 পর্যায়ে কিন্তু এদেরকে হারিয়েই আজিজুল হাকিম তামিমরা দারুণ খেলেছেন। হ্যাঁ, তারপরেই কি জানি হয়ে যায়, সব গুবলেট পেকে যায়। ঠিক আছে, আন্ডার-19 এর পরে সব গুবলেট পেকে যায়। বাট হ্যাঁ, বাইবা সূর্যবংশীর কথা আসলে বলতে হয়। স্পেশালি সকালে একটা রিপোর্ট দেখছিলাম যে তিনি আসলে পিৎজা, মাটন, এই পছন্দের খাবারগুলো তার ছাড়তে হয়েছে খাওয়া ছক্কা মারার জন্য, এবং সেই ছক্কা দিয়ে আইপিএল এ ডেবিউটা করেছেন। মানে বলে না, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। না, আর আমার মনে হয় সাহসটা ইম্পর্টেন্ট, যে একজন প্লেয়ার এসেই এই বয়স প্রথম বলে ছক্কা মারা। 14 বছর বয়স আপনি শার্দুল ঠাকুরকে ছক্কা মারছেন, মানে সাহসটা থাকলেই হয়। যে খাওয়া দাওয়া তো ভিন্ন ইস্যু। পরে কমেন্টটা এমডি হবে হয়তো, তিনি এমবি লিখেছেন। আচ্ছা, এমবি মিসবা, তিনি বলছেন শান্ত থেকে নিগার সুলতানা জ্যোতির কাছে ব্যাটিং শেখা উচিত। মানে শান্তর নিগার সুলতানা জ্যোতির যেহেতু জ্যোতির ফ্রেন্ড, আপনি বলেন। নিগার সুলতানা জ্যোতি হ্যাঁ বেশ দারুণ পারফর্ম করেছেন উইমেন্স কোয়ালিফায়ারে, সেখানে কনসিস্টেন্ট ছিল, তার ব্যাট বেশ ভালো করে। আইসিসি সেরা একাদশ জায়গা মিলেছে, সেরা একাদশ তার জায়গা হয়েছে, 3 জন বাংলাদেশি জায়গা হয়েছে, সেখানে তিনি একজন। আর তার কাছে শান্তর শিখতে হবে তেমনটা আসলে মনে হয় না, কারণ তাদের সাথে যখন কথা হয় তারা বলেন যে সেই বড় ভাইদের টিমের থেকে আসলে তারা আরও অনুপ্রেরণা নেন, তাদের থেকে বাংলাদেশ মেন্স ন্যাশনাল টিম থেকে তারা অনুপ্রেরণা নেন, তারা ভালো করার প্রেরণাটা খোঁজেন আসলে তাদের থেকেই। মজা করে তিনি হয়তো নিশ্চয়ই কমেন্ট করেছেন। আগে বাঙালির প্রিয় কাজ ছিল বোধ করি খাওয়া আর ঘুম, এখন সেখানে ট্রল করা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, পরের কমেন্টটা করেছেন নাইম রহমান, তিনি বলছেন যে পরের টেস্টে এনামুলকে আর অমিতকে চান্স দেওয়া উচিত, তারা এখন টাচে আছে। এই এনামুল কি তিনি এনামুল হক বিজয় বুঝিয়েছেন, নাকি পেসার এনামুল যিনি লাস্ট এনসিএল এ সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন সেটা তিনি জানেন? তবে আমি এনামুল হক বিজয় ধরে উত্তর দিচ্ছি, আর পেসার এনামুল ধরে উত্তরটা দিচ্ছি। আর অমিত, যিনি সবশেষ জাতীয় ক্রিকেট লিগে 78 গড়ে রান করেছিলেন, সবচেয়ে বেশি রান ছিল তার, একটা ডাবল সেঞ্চুরি ছিল তার ব্যাটে, তাকে সুযোগটা হয়তো এখনই দেওয়া হবে না, এই দলের
হয়ে আগে খেলাবে, তারপর হয়তো অমিতকে নিয়ে নির্বাচকরা আগে পরে অনেকবার কথা বলেছেন যে আমরা তাকে আরো একটু সময় দিতে চাই। এমন না যে তিনি পারফর্ম করছেন না, বাট হ্যাঁ পারফর্ম করছেন, বাট আমার মনে হয় যে আমাদের মনে হয় আরো একটু পরিপক্ক হয়ে আসুক। আর এমন না যে ম্যাচ খেলার সুযোগ নাই, এই দলের হয়ে হাই পারফরমেন্স ইউনিটে সব জায়গায় আসলে খেলার সুযোগটা রয়েছে, তো আরো একটু সময় দিতে চাইছেন। আর এই যে এনামুল হক বিজয়ের কথা যদি বলে থাকেন তিনি, না এনামুল হক বিজয় তো ওয়ানডেতে ভালো করেছেন, তাকে মানে এখনই টেস্টের সুযোগ দেওয়ার পক্ষে অন্তত আমি না। আর পেসার এনামুলকে আসলে নির্বাচক থেকে কিছুই জানানো হয়নি, তিনি এই দলের সিরিজে থাকবেন কিনা সেটাও একটা ভাবনার বিষয় হতে পারে। আবাহনীর হয়ে আপাতত ঢাকা লিগটা খেলছেন, আর এনসিএলে তিনি বরাবরই ভালো ক্রিকেটটা খেলে থাকেন। তারপর পরের কমেন্টটা করেছেন রাসেল আহমেদ, 17-18 বছর পর বিটিভি এবং বাংলাদেশ ক্রিকেটের পারফরমেন্স দুটোই ফিরে এসেছে, একেই বলে সংসার। কামব্যাক, বিটিভির কামব্যাক এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেটের কামব্যাক দেখার জন্য আসলে আমাদের অপেক্ষা করতে হবে। ব্যর্থ মানে একটা টেস্ট ম্যাচ ছেড়ে যাওয়া না, এই টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় বিউটি হচ্ছে বলেই নাই। দেখেন আপনি সোশ্যাল মিডিয়া ঘাটেন বা কারোর সাথে কথা বলেন, কেউ তো বলবে না যে আপনি টেস্ট হেরে যাচ্ছেন এই জন্য সমালোচনা হচ্ছে। কেউ টেস্ট হারানি, হ্যাঁ অ্যাপ্রোচ নিয়ে, আপনার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে, আপনার ব্যাটিং পারফরম্যান্স নিয়ে যতটুকু হয়েছে ততটুকু দিয়ে সমালোচনা হচ্ছে। আমার কথা হচ্ছে মানুষের ধৈর্য, আর মানে ধৈর্য এখনো রয়েছে যে টপ অর্ডার নিয়ে বা আমাদের ব্যাটিং ব্যর্থতা নিয়ে আমরা এখনো আলোচনা করি, সেই আলোচনা আর কতদিন করতে হবে? এটা ধরেন যতদিন আপনি ক্রিকেট শো করে যাবেন ততদিন আলোচনা করতে হবে। আচ্ছা, পরের কমেন্ট রবিউল মজুমদার, তিনি বলছেন বাংলাদেশ ফুটবলের মতো কি বাংলাদেশ ক্রিকেটেও প্রবাসী ক্রিকেটার এনে খেলানো যায় না, যাতে বাংলাদেশ ক্রিকেট দল জিততে পারে? না এনে খেলানো যায় না, কেননা বাংলাদেশ ক্রিকেটে তো বেঞ্চমার্ক বা ভালো দলগুলোর মধ্যে একটাই বাংলাদেশ। এমনকি বাংলাদেশ কুয়েত থেকে ক্রিকেটার আনবে না, পর্তুগাল থেকে আনবে নাকি কই থেকে আনবে? মানে অস্ট্রেলিয়া ইংল্যান্ড থেকে, বাংলাদেশে যদি থেকে থাকে ভালো খেলেন, অস্ট্রেলিয়া ইংল্যান্ড থেকে এরকম, হ্যাঁ যদি থেকে থাকেন প্রবাসী বাংলাদেশী, কিন্তু তারা এসে বাংলাদেশে সাকিবকেই প্রবাসী বাংলাদেশী হিসেবে আনা যায়, কি জানি সেটা আনবে কিনা বিসিবি। আচ্ছা যাই হোক, পরের কমেন্টটা আমি পড়ছি, একটু বড় কমেন্ট করেছেন তুষার। তিনি বলছেন বিসিবির কাছে জানতে যাওয়া বিজয়, ইমরুল কায়েস সহ যে সকল খেলোয়াড় আছে বছরের পর বছর ঘরোয়াতে ভালো করে যাচ্ছে, তাদেরকে বিসিবি সুযোগ দিচ্ছে না। আশা করি ভবিষ্যৎ পর্যাপ্ত সুযোগ পাবে। আর কি তারা কি জাতীয় দলে ফিরতে পারবে কিনা, এটা কি ব্যর্থতা নাকি বিসিবির সুযোগ দেওয়ার অভাব, কোনটা ছিল? উত্তর, আমার কাছে মনে হয় যে এই জিম্বাবুয়ে সিরিজটাতে আসলে একটু দেখার দরকার ছিল, মানে পাইপলাইনের কিছু ক্রিকেটারদের খেলিয়ে দেখার দরকার ছিল, কারণ পূর্ণ শক্তির দল নিয়েও কেমন হচ্ছে কেমন যাচ্ছে আমরা সেটা সবাই দেখতে পাচ্ছি। সো একটু অর্ধ শক্তি বা কম শক্তির দল নিয়ে এর চেয়ে খারাপ করাও কি সম্ভব? এবং এর চেয়ে খারাপ করা কি জানি বাংলাদেশের পক্ষে আসলে কি সম্ভব কি সম্ভব না, তবে একটা পরীক্ষা নিরীক্ষা হতো, খারাপ করলেও অন্তত একটা পরীক্ষা নিরীক্ষা বেশ ভালো হয়ে যেত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.